হয়েছে শান্তি আপনাদের? এবার আমাদের যেতে দিন। নো, সবাইকে সার্চ করা হবে। শেষ রক্ষে হলো না আজ। এত দূরে এসে আমরা সব হারাবো। আমাদের এতদিনের পরিশ্রম, পরিকল্পনা সব জলে চলে যাবে। মা, আমরা তোমায় বাঁচাতে পারলাম না, ক্ষমা করো আমাদের। যতীনদা রাস্তা করে দিয়েছে, পালাও সবাই। দাদা, সুভাষ, মেজ বৌমা, বাড়ি থেকে বেরোনোর পর সুভাষের বোধহয় ভালো করে খাওয়া দাওয়া হয়নি। ওকে এক্ষুনি খেতে দাও, এখানে। এখানেই খেতে দেবে? হ্যাঁ, এখানে। যাও মেজ বৌমা, ভাত নিয়ে এসো। সুবি, সুবি, খাও সুভাষ। তুমি বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর তোমার চিন্তায় এ বাড়িতে কেউ এক ফোঁটা জল পর্যন্ত মুখে দেয়নি। তাতে অবশ্য তোমার কোনো চিন্তা নেই, তুমি খাও। এক কণা খাবারও যেন থালায় অবশিষ্ট না থাকে সুভাষ। বাবা, তোমার কোনো কথা তো আমি শুনতে চাই না সুভাষ। তোমায় যেটা করতে বলা হয়েছে সেটাই করো।
থালা থেকে হাত সরালে কেন? খাও। পুরো খাবারটা তোমাকে খেতে হবে। খাও সুভাষ। কারুর কষ্ট, কারুর চিন্তার মূল্য তুমি যখন দেবেই না ঠিক করে ফেলেছো, তখন সমস্ত ভাতটুকু তোমায় খেতে হবে। খাও বলছি। সকলে অভুক্ত আর আমি খাবো? বাবা মশাই এভাবে এত বড় শাস্তি দেবেন আমায়? বাবা, আমি যখন পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম তখন জানতাম এর জন্য আমাকে শাস্তি পেতেই হবে। আমি তার জন্য প্রস্তুত ছিলাম মনে মনে, তো এমন শাস্তি আমার চিন্তায় কেউ আপনারা খেতে পারেননি, আর এখন আমাকে থালা ভর্তি করে ভাত খেতে হবে? হ্যাঁ, হবে সুভাষ। তোমাকে বুঝতে হবে এইভাবে হঠাৎ করে চিঠি লিখে চলে গেলে আমাদের তোমার চিন্তায় এইভাবে সুস্থ থাকতে হলে কেমন কষ্ট হয়। এইভাবে অসম্ভব বিপদের মধ্যে তুমি চলে গেলে। অসম্ভব নয় বাবা। বাবা, আমি আপনার কাছে অনুমতি চেয়েছিলাম, কিন্তু আপনি বলেছিলেন যে আমি যেটা করতে যাচ্ছি সেটা সম্ভব নয়। কিন্তু সম্ভব হয়েছে বাবা। আমি রাজার সঙ্গে কথা বলেছি। সুবি, কি বলছিস তুই? হ্যাঁ মেস দাদা, আমি কথা বলেছি রাজার সাথে, আর সরাসরি দেশের সমস্যার কথাও বলেছি। কিন্তু আমাদের দুর্ভাগ্য, রাজা আমাদের সমস্যার সমাধান না করে আমাদের ভিক্ষে দিতে চেয়েছেন। আমি সেই ভিক্ষা ফিরিয়ে দিয়েছি। আমাকে কেউ যদি কলকাতায় নিয়ে যেত, আমি কখনোই পালিয়ে যেতাম না। মা, ও মা, মা, আমি তোমার কথা শুনতে চাই মা, কিন্তু আমার মনের মধ্যে কি চলে সেটা আমি তোমাকে বোঝাতে পারবো না। যখন আমার চোখের সামনে আমার দেশের মানুষের উপর অন্যায়, অত্যাচার, জুলুম হয়, তখন আমি আর নিজেকে আটকে রাখতে পারি না মা। নিজের শাস্তির কথাও ভুলে যাই মা, কিন্তু এ যখন আমার অন্যায়, তখন এটা দিয়ে আমাকে মারো, মারো, আমাকে মারো, নাও মারো, এটা দিয়ে আমাকে মারো, আমার অন্যায়ের শাস্তি দাও, মারো। কিন্তু এমন শাস্তি দিও না মা যে আমি সহ্য করতে পারবো না। তোমরা সকলে অভুক্ত আর আমি এক থালা ভাত খাবো, এই কষ্ট আমি সহ্য করতে পারবো না মা। তুমি যদি আমাকে এই লাঠি দিয়ে মারো, সেই কষ্ট আমি সহ্য করতে পারবো। মারো মা, আমাকে মারো, মারো, মারো না মা, মারো না, মারো না।
দিস মাস্ট বি স্বদেশীদের কাজ। যাক, যাদের সার্চ করার জন্য আটকে রাখা হয়েছিল তারা পালিয়ে যেতে পেরেছে। দলেরও আর কেউ নেই দেখছি। কি হলো? লুকিয়ে আছেন কেন? বেরিয়ে আসুন। নিজে থেকে বেরিয়ে আসবেন না টেনে বার করব? আসুন। সর্বনাশ করেছে, পুলিশের ওপর হামলা হয়েছে। যতীন কি আর ছাড়বে আমায়? বেরিয়ে আসুন। আপনিও বেরিয়ে আসুন। এখানে আপনারা এতগুলো পুলিশ থাকতে এমন ভাবে কেউ বোম ফেললো কিভাবে? কে ফেলেছে বোম? আমি কি জানি, তুই দেখেছি নাকি? যেগুলো দেখবার সেগুলো না দেখে অন্য দিকে তাকিয়ে থাকলে তো এই হবে। কয়েকদিন আগে একজন বাড়িওয়ালাকে আপনারা রাস্তা দিয়ে টেনে হিঁচড়ে নিয়ে গেছিলেন। আপনাদের চোখে তার অপরাধ ছিল কাদের বাড়ি ভাড়া দেওয়া হয়েছে সে জানতো না, মানে না জানাটাই অপরাধ, তাই তো? আপনারাও তো জানেন না কে বোমা ফেলেছে। এখন আমার উচিত নয় কি আপনাদের এই রাস্তা দিয়ে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া? হাউ ডেয়ার ইউ! চোখ রাঙাবেন না, আগে আমার প্রশ্নের উত্তর দিন। মানুষের নিরাপত্তার দায়িত্ব কাদের? কোনো বিপদ ঘটলেই আপনারা পালিয়ে যাবেন, আর বিপদ কেটে গেলে আপনারা বেরিয়ে এসে সাধারণ মানুষের উপর অত্যাচার করবেন। এটাই আপনাদের ডিউটি। Don't act smart with me. হিসাব খুব ক্লিয়ার। স্বদেশীরা ডেফিনেটলি লুট করা অস্ত্র নিয়ে এখানে আসিয়াছে, তাই এই বম ব্লাস্ট হইয়াছে, যাতে ওরা লুট করা অস্ত্র নিয়ে পালাইতে পারে। But don't forget, আমার সবার মুখ মনে আসে। এসব মন গড়া গল্প বলে নিজেদের তাই এড়ালে তো চলবে না সাহেব। খুব জোর মেচে গেছি। যা ঝগড়া হবার সাহেবের সাথেই হচ্ছে। দু চার কাজ যদি খায়, সাহেবই খাবে। বোমার ভয়ে পুলিশ পালাচ্ছে, আর সাধারণ মানুষ আপনাদের তল্লাশির জন্য দাঁড়িয়ে থাকবে। যারা পালিয়েছে বোমার ভয়ে পালিয়েছে। আর একটা কথা মনে রাখবেন, বিনা প্রমাণে শুধু সন্দেহর বশে কোনো মানুষের উপর যদি অত্যাচার করেন, ফল কিন্তু খুব খারাপ হবে। দুগা দিলেন না কেন স্যার? মুকুন্দ, ইয়েস স্যার। থানায় যাবেন স্যার? মুভ! আমি জানি বাড়ি থেকে পালিয়ে যাওয়ার বিষয়টা নিয়ে তোমাদের সবাইকেই অনেক শাস্তি পেতে হয়েছে। আচ্ছা গোপাল, বলছি তোমার বাবা মশাই তো খুব রাগী, তোমাকে প্রচন্ড মেরেছেন না? আর নন্দ, তোমাকেও বুঝি তোমার বাবা মেরেছেন? চারু, তোমাকে বুঝি তোমার মা তোমার উপর রাগ করে খেতে দেননি? কিন্তু কি করা যায় বলো, স্বদেশী দাদাদের দেখোনি ওনারা কত কষ্ট করেন? আমাদেরকে এইটুকু তো সহ্য করতেই হবে, বলো? না সুভাষ, একেবারেই না। আমরা তো উল্টো অবাক হয়ে গেছি। আমার বাবা মশাই আমাকে একটুও মারেননি, কারণ আমি এই বছর পাশ করেছি বলে। আর আমার বাবা মশাই এটাও বিশ্বাস করেন, আমি যদি তোমার সাথে মিশি আমি কোনোদিনও অন্যায় কাজ করব না। আর আমিও বকুনি খাইনি, আমি কখনো কোনো অন্যায় করি না তো, তাই। কিন্তু আমার মা খুব দুশ্চিন্তা করছিল, এমন অনেক কাজ করতে আর কতবার বাড়ি ছাড়তে হবে তার কোনো ঠিক নেই। এই কাজ করে আমাদের যেমন মনের শান্তি হয়, এই আবেগ বাকি ছাত্রদের মধ্যেও ছড়িয়ে দিতে হবে। দল যত বড় হবে
তত অন্যায় করতে ভয় পাবে কেউ। দেখলে না ট্রেনে ভারতীয় ওরা বেশি ছিল, তাই ওরা আর অসভ্যতা করলো না। কিন্তু সুভাষ, আমাদের দলে তো আর কেউ আসতে চায় না, কি করে বোঝাবো সকলকে? 11ই আগস্ট ক্ষুদিরাম বসুর মৃত্যুদিন। দেশ মাকে ভালোবেসেছিলেন উনি, স্বাধীনতা চেয়েছিলেন, সেই জন্য মৃত্যুবরণ করতে হয়েছিল ওনাকে। আমরা সেই দিন ওই মহৎ প্রাণের ফাঁসির দিনটা স্মরণ করব। সুভাষ এত মনে রেখেছে। আমাদের স্কুলের সমস্ত ছাত্রদেরকে অনুরোধ করব এই স্মরণ সভায় আসার জন্য। 11ই আগস্ট আমরা সবাই খালি পায়ে স্কুলে আসব। বাড়ির সবাইকে বলবো এই একটা দিন অরন্দন পালন করতে। সেদিন আমাদের বাড়িতে রান্না হবে না। এটাই হবে ক্ষুদিরাম বসুর প্রতি আমাদের শ্রদ্ধা। তোমরা সকলে রাজি তো? রাজি। আমার ছেলেরা এত বড় হয়ে গেল সকলে, ওরা সত্যি আমার গর্ব। শেষ রক্ষে হলো কিনা বুঝতে পারছি না, তবে এই অস্ত্র লুঠের পর সত্যি পুলিশরা পাগল হয়ে যাবে। অমল, দরজাটা ভালো করে দাও। যতীনদা, যতীনদা, সব ঠিক আছে? না অনুদিদি, সব কি আর ঠিক থাকে? পুলিশের নজর পুরোপুরি এখন আমাদের উপর। এবার থেকে খুব সাবধানে পা ফেলতে হবে আমাদের। কোনো প্রমাণ ছাড়া ওরা আমাদের কিচ্ছু করতে পারবে না। আর একটা কথা, সকলে মন দিয়ে শোনো, কোনোভাবে পুলিশের কাছে কোনো প্রমাণ দেওয়া যাবে না। সমস্ত অস্ত্র আমাদের লুকিয়ে ফেলতে হবে। অনেকদিন ধরে স্বদেশী ভাইদের মধ্যে একটা হতাশা জন্মেছিল। সমস্ত সমিতির কাছে কিছু কিছু অস্ত্র দেওয়ায় সকলে আবার নতুন উদ্যমে ঝাঁপিয়ে পড়বে। ঠিক বলেছেন যতীনদা, আমরা আবার সেই উদ্যম ফিরে পাচ্ছি, সাহস পাচ্ছি। মনে হচ্ছে আর নয়, আর আমরা লুকিয়ে থাকবো না। এবার আমরা সামনে বের হব, অস্ত্রের ভয়ে পিছিয়ে পড়ব না। ক্ষুদিরাম, প্রফুল্ল, বীরেন, এদের হয়ে প্রতিশোধ আমরাই নেব। 11ই আগস্ট ক্ষুদিরাম বসুর মৃত্যুদিন। ওদিন তাকে স্মরণ করে আমরা এবার ঝাঁপিয়ে পড়ব, আর এটাই হবে আমাদের তার প্রতি শ্রদ্ধার্ঘ। যতীনদা, আপনি তো বলেছিলেন এবার সমস্ত সমিতিগুলোকে এক করে একটা বিশেষ পরিকল্পনার প্রয়োজন হয়ে পড়েছে, আর সেই কাজ আমরা তাকে স্মরণ করেই শুরু করব। একদম তাই, লুকিয়ে নয়। এবার যা হবে প্রকাশ্যে হবে। এটা আমাদের দেশ, আমরা তাকে ভালোবাসবো, তাকে শ্রদ্ধা করব। লুকিয়ে কেন করব? এটা তো পাপ নয়, কোনো অন্যায়ও নয়। কিন্তু যতীনদা, এটা কিভাবে সম্ভব? আমাদের দেশে 33 কোটি দেবতার পুজো হয়, কিন্তু ভারত মাতার কোনো পুজো হয় না। এবার দুর্গাপুজোয় আমরা ভারত মাতার পুজো দেব, আর এই পুজোকে কেন্দ্র করে আমরা সমস্ত বিপ্লবীদের একত্রিত করার ডাক দেব। সত্যি যতীনদা, সবাইকে এক জায়গায় করার এর থেকে ভালো উপায় আর হয় না। আপনি শুধু আদেশ করুন আমাদের কি করতে হবে, আমরা সবাই তাই করব। বেশ, তাহলে সকলে শুনে রাখো, এই উদ্দেশ্য আমাদের সফল করতেই হবে। বন্দে মাতরম।